আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। travelbangla.com আসলে একটি হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম প্ল্যাটফর্ম। এর মাধ্যমে আমরা বিভিন্ন যে স্টেক হোল্ডার রয়েছে পর্যটনের, তাদের কথাগুলি বলার চেষ্টা করি। সরকারের কাছে বিভিন্ন স্টেক হোল্ডারের যে সমস্ত দাবি দাওয়া আছে সেগুলি তুলে ধরার চেষ্টা করব। এবং 1980 সাল থেকে বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে। বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য হচ্ছে ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফরমেশন, যেটির বাংলা করা হয়েছে টেকসই উন্নয়নের জন্য পর্যটন। আমরা মনে করি আসলে উন্নয়নের জায়গায় যদি রূপান্তর হতো তাহলে জিনিসটা বোধহয় খুব ভালো হতো। আমাদের এই অনুষ্ঠানে আলোচনায় উপস্থিত আছেন বাংলাদেশের হসপিটালিটি এবং ট্যুরিজম সেক্টরের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব। আজকের অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে কিংবা এটির সৌজন্যে যারা আছে সেটা হচ্ছে ঢাকার একটি স্বনামধন্য 5 স্টার হোটেল, ঢাকা রিজেন্সি হোটেল কর্তৃপক্ষ। তাদের সৌজন্যে আজকের অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি প্রথমে শুরু করি আমাদের একজন একাডেমিশিয়ানকে দিয়ে, ডক্টর শোয়েবুর রহমান। ডক্টর শোয়েব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন সহযোগী অধ্যাপক। এই বছরের যে আমাদের ট্যুরিজমের যে প্রতিপাদ্য ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফরমেশন, সেই জায়গাটার সাথে লিঙ্ক করি। আসলে সাস্টেইনেবল ট্রান্সফরমেশন কি হচ্ছে, আমরা তো স্কিল প্রোভাইড করার চেষ্টা করছি, থিওরিটিক্যাল স্কিল, প্র্যাকটিক্যাল স্কিল। তো সেই জায়গাটা থেকে স্টুডেন্টরা কতটুকু ইন্ডাস্ট্রিতে অ্যাবজর্ব হচ্ছে। তো আমি যদি এই রেশিওটা দেখি তাহলে এই 500-600 স্টুডেন্টের মধ্যে ভেরি ইনসিগনিফিকেন্ট আমি বলবো। ইন এ সেন্স আমার হিসাবে ইটস লেস দ্যান 10% বা তারও কম হবে, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে অ্যাবজর্ব হচ্ছে। তো কেন হচ্ছে? তার মানে কি সাস্টেনেবল ট্রান্সফরমেশনটা তো হচ্ছে না। যদি সাস্টেনেবল ট্রান্সফরমেশনের কথা সূত্র ধরে বলি, তাহলে আমার যে স্টুডেন্টটা ট্যুরিজমে পড়ছে, হসপিটালিটিতে পড়ছে, সে যদি ট্যুরিজম হসপিটালিটিতেই অ্যাবজর্ব হতো এবং সে যদি এই ইন্ডাস্ট্রিকেই সার্ভ করতো, তাহলে এই সাস্টেনেবল ট্রান্সফরমেশনের জায়গাটা মাচ মোর মিনিংফুল হতো। তো সেই জায়গাটা দেখা যাচ্ছে বড় একটা ল্যাকিংস রয়ে গেছে। স্টুডেন্টরা এখন অনেক বেশি অন্যান্য জবগুলো, পার্টিকুলারলি গভর্নমেন্ট ওরিয়েন্টেড জবগুলোতে টার্গেটেড থাকে। এই পার্টিকুলার এই জায়গাটাতে আমার স্টাডি করে যেটা আমার কাছে মনে হয়েছে, এখানে আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার একটা বিশাল বড় গ্যাপ রয়েছে। ইন্ডাস্ট্রি একাডেমিয়ার গ্যাপ ইন এ সেন্স যে আমরা কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে হয়তো ইন্ডাস্ট্রির কাছ থেকে যে পরিমাণ ইনপুট নিয়ে কারিকুলামটা আপডেট করা উচিত ছিল, সেই অর্থে হয়তো করে উঠতে পারি নাই। এটা একটা ব্যর্থতার দিক। এই জায়গাটায় আমাদের সঠিকভাবে নজর এবং মূল্যায়ন করতে হবে। আরেকটা দিক হচ্ছে স্টুডেন্টদেরকে মোটিভেট করা। এটা যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি, এটা যে কত বড় একটা প্ল্যাটফর্ম, এখানে যার আসলে কত ধরনের অপরচুনিটি আছে। পার্টিকুলারলি আমাদের স্টুডেন্টগুলা যে লেস দ্যান 10% যারা অ্যাবজর্ভ হয়েছে বা আছে ইন্ডাস্ট্রিতে, তাদের ম্যাক্সিমামই আমরা দেখি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, হোটেলগুলোতে আছে। ট্যুরিজম তো এত বড় একটা ভ্যাস্ট ফিল্ড, সেখানে এন্টারপ্রেনার হওয়ার সুযোগ আছে, সেখানে আরও অনেক ধরনের অপরচুনিটিস আছে। ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, অনেক ধরনের অপরচুনিটি আছে। তো সেই জায়গাগুলোতে আমরা আসলে ওই অর্থে মোটিভেট করতে পারছি না হয়তো, বা আমাদের যে ক্যাপিটাল এনহান্সমেন্ট, ক্যাপিটাল ডেভেলপমেন্টের যে ফ্রেমওয়ার্ক, আমরা যদি থিওরিটিক্যাল, আমি যেহেতু একাডেমিক পার্সপেক্টিভ থেকেই বলি, মানে আপনার ক্যাপিটাল এনহান্সমেন্ট বা ক্যাপিটাল ডেভেলপমেন্ট যে মডেলগুলো, সেই মডেলগুলোও ঠিক মতো অ্যাপ্লাই করতে পারছি না। এবং মোটিভেশনের জায়গাটা ওই অর্থে আসলে দেয়া যাচ্ছে না, বা মোটিভেশন ওই অর্থে কাজ করছে না আসলে। এবং সেইখানেই আসলে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার গ্যাপটা। সো এখানে প্রপার লিঙ্কেজ এস্টাবলিশমেন্টের মাধ্যমে, ইন্ডাস্ট্রির কোলাবোরেশনের মাধ্যমে, সর্বোপরি আমার কাছে আরেকটা যে জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হচ্ছে পাবলিক সেক্টর বা গভর্নমেন্ট সাইডের প্যাট্রোনাইজেশন। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো আমরা যতই করি না কেন, যত ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন থাক, আলটিমেটলি পলিসি লেভেল থেকে যদি ওই পরিমাণ সাপোর্ট না থাকে, তাহলে আসলে এটা দিন শেষে কাজ করবে না। আপনাকে ধন্যবাদ জানাই। আমি এবার আসছি আমাদের আরেকজন প্র্যাকটিশনারের কাছে আসছি, জনাব খবিরউদ্দিন আহমেদ। ভাড়ার প্রশ্নটা আমি অল্প একটু উত্তর এটা দিব। এটা হচ্ছে, যেহেতু বাংলাদেশের যে আমাদের ভ্যাট এবং ইনকাম ট্যাক্স এবং সরকারের নানাভাবে বেশ কিছুটা অত্যাচারই হয় রিসোর্টের পরে, এটার কারণে অনেক রিসোর্ট মানে বাধ্য হয়ে তারা ভাড়া একটু বেশি নেয়। বিসাইডস কিছু কিছু রিসোর্ট আছে তারা অতিরিক্তভাবে নেয়। এটা যদি যারা কনসার্ন সরকারের আছে, তারা যদি এটা একটু ভিজিট করে, তারা যদি দেখে, আমি অনেকবার বলেছি, টকশোতে বলেছি, লিখিত বলেছি, যে এটা মিনিস্ট্রি এগুলো দেখা উচিত। ডিসি লেভেল থেকে আরম্ভ করে ট্যুরিজম মিনিস্ট্রি যদি এটা দেখে তাহলে হয়। কিন্তু আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি বলেন, যারা বলেন আমরা সিরিয়াসলি কিছু দেখি না। পর্যটন শিল্পের চ্যালেঞ্জ, বাংলাদেশের পর্যটন নিয়ে
আমাদের প্রত্যাশা অনেক বড়, কিন্তু বাস্তবে প্রতিটি ধাপে নানা প্রতিবন্ধকতা অগ্রযাত্রাকে স্লোধ করে দিচ্ছে। প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে পর্যাপ্ত বাজেট বরাদ্দের অভাব, আইনি ও প্রশাসনিক জটিলতা, ভূমি প্রাপ্তি ও প্রকল্প বাস্তবের দীর্ঘসূত্রিতা, দক্ষ মানব সম্পদের ঘাটতি, প্রাইভেট সেক্টরের মধ্যে সমন্বয়ের অভাব, ধর্মীয় কুসংস্কার ও রাজনৈতিক অস্থিরতা। একজন বিনিয়োগকারী হিসেবে আমার অভিজ্ঞতা হলো পর্যটন খাতে বিনিয়োগ তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদী। অথচ সঠিক নীতিমালা সহায়তা থাকলে এই খাত কর্মসংস্থানের বিশাল ক্ষেত্র তৈরি করতে পারে। তাই প্রশ্ন থেকে যায়, সরকার কি পর্যটনকে কৌশলগত অগ্রাধিকার দিচ্ছে? আমি বলবো আদৌ দিচ্ছে না। আমি একটু মোটুসি আপনার কাছ থেকে একটু শুনি, মূল ট্র্যাডিশনাল ট্যুরিজমের বাইরে গিয়ে কমিউনিটি বেসড ট্যুরিজম নিয়ে কাজ করছে ব্র্যাকের মতো একটি প্রতিষ্ঠান, এই যাত্রাটা কেমন ছিল? আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, আমরা কমিউনিটি থেকে কমিউনিটি কাছে গিয়েছি, দিনের পর দিন গিয়েছি, কিন্তু কখনোই মনে হয়নি যে আমরা আনসেফ। আমাদের থাকা থেকে শুরু করে চলাফেরা সব কিছু, উই অলওয়েজ ফেল্ট সেফ। এটা খুব প্রয়োজন যে আমি যখন সেফ ফিল করব তখন কিন্তু আমি আরও বেশি করে কাজ করতে পারবো। কক্সবাজারে গিয়ে আসলে একটা ভালো হোটেলে উঠে একটু বিচ দেখে, দ্যাটস নট দ্য এন্ড অফ ট্যুরিজম। এবং যেহেতু ব্র্যাক বহু বছর ধরে কমিউনিটিদের সাথে কাজ করে আসছে, তো কমিউনিটি বেসড সাস্টেনেবল ট্যুরিজম আমরা কতটুকু করতে পারি, দ্যাট ওয়াজ দ্য ভিশন অফ আসিফ সালেহ ভাই। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। তো এর মধ্যে ইনোভেটিভ কী করা যায়, তো সেদিক দিয়ে কমিউনিটির কাছে আমরা যাচ্ছি, একদম আনকোরা কমিউনিটিদের কাছে আমরা পৌঁছেছি। যেমন হচ্ছে পটারি, মৃৎশিল্প বাংলাদেশ থেকে এই যে প্লাস্টিক যেভাবে রিপ্লেস করেছে, মাটির ভার থেকে শুরু করে এখন একটু একটু করে আবার আসছে, কিন্তু অতটা না যতটা আগে ছিল। তো আমরা একটা ফ্যামিলি আমরা ডিসকভার করেছি রাজশাহীতে, এবং সেই ফ্যামিলির সাথে আমরা কাজ করি, আমাদের স্টেক হোল্ডার হিসেবে কাজ করেন তারা। ওনার একটা ম্যানুয়াল হুইল ছিল, আমরা কিছু মেশিন মানে পটারি বানানোর মেশিন ইনস্টল করেছি, রেনোভেট করেছি ওনার বাড়ি। এবং আমাদের গেস্ট গেলে যেন এই মাটিটা তো খুব গুরুত্বপূর্ণ একটা মাটি, এবং এই মাটি তো আমাদের ইতিহাসের একটা অংশ। তো আমাদের গেস্টরা যাতে, আমাদের ট্যুরিস্টরা যাতে এটা নিজের হাতে করতে পারে, দাদা গাইড করেন। তো এইভাবে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি বিভিন্ন কমিউনিটির কাছে। এবং সেই সাথে যদি গাইড নিয়ে কথা বলি, গাইড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট কমিউনিটি থেকে বেশ কিছু স্টুডেন্টদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে গাইড বানিয়ে, অ্যান্ড দে আর ভেরি হ্যাপি। আমাদের দিন দিন রাজশাহীর কথা আমি বলবো, আমাদের গাইডের বেসটা বেশ বড় হচ্ছে। এবং আমরা চেষ্টা করি, তথ্য তো দিতে হয়, কিন্তু আমরা চেষ্টা করি গল্প বলতে, কারণ দিন শেষে ট্যুরিস্ট যদি গল্প মনে নিয়ে ফিরতে পারেন, সেখানেই আমাদের সার্থকতা। তো ইকো ট্যুরিজমের কথায় আসছি, আমরা চেষ্টা করি ইকো ট্যুরিজমটা যাতে করতে পারি। শ্রীমঙ্গলে আমরা মাত্র লঞ্চ করেছি, আশা করি সামনে সিলেট সহ অন্যান্য জায়গাও আমরা লঞ্চ করব। তো আমাদের দেশে কিন্তু টি টেস্টিং ট্যুরিজমটা হয় না, ইটস নট ওপেন ফর এভরিবাডি। তো উই আর ওয়ার্কিং অন ইট, এটা যাতে আমরা করতে পারি আমরা খুব চেষ্টা করছি। কমিউনিটি বেসড ট্যুরিজম, একটা হোমস্টে যেটা বলে, মধুপুরে আমাদের হোমস্টে আছে। তো ওই হোমস্টেতে যারা কাজ করেন, প্রথমত যিনি রান্না করেন তিনি মান্দি সম্প্রদায়, এবং তিনি তার সম্প্রদায়ের রান্নাগুলাই করেন। দোজ আর ভেরি ডিফারেন্ট। আমি এবার আসি অ্যাকোমোডেশন নিয়ে, হোটেল নিয়ে। আমাদের যে হসপিটালিটির উপাদান, ট্যুরিজমের উপাদান সবগুলোই আমাদের আছে, কিন্তু সেটাকে কিভাবে ট্রান্সফরমেশনের মাধ্যমে পটেনশিয়ালিটিতে নিয়ে যাওয়া যায়, এবং বাস্তবতার নিরিখে আমরা যতই পলিসির কথা বলি, যতই স্কিলের কথা বলি, আমাদের যে বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমরা একটু হাইলাইট করা দরকার। আমরা যখন একটু পর্যটনের কথা চিন্তা করি, সেটা রিয়েল ট্যুরিস্ট হতে পারে, বিজনেস ট্যুরিস্ট হতে পারে, অফিসিয়াল ট্যুরিস্ট হতে পারে। সো ট্যুরিজম শুরু হয়, ট্রাভেলটা শুরু হয় মানুষ যখন চিন্তা করে যে আমি একটা ডেস্টিনেশনে যাব, সেটা টিকিটিং নিয়ে অ্যাকচুয়াল ট্রাভেল যখন শুরু হয় তার বেশ কিছুদিন আগে থেকে সে প্ল্যান করা শুরু করে। সো ফার্স্ট যে আমার যে কমিউনিকেশন, আমি কিভাবে যাব একটা ডেস্টিনেশনে, তো সেখানে টিকিটিং একটা ব্যাপার, এয়ারলাইন্স একটা বিষয়, দেন হোটেল অ্যাকোমোডেশন, রিসোর্ট, এটা একটা বিষয়। বাট আমি যদি
ট্রাভেলের আগে আমি ট্যুরিজমের কথা চিন্তা করি, তাহলে মানুষ কিন্তু অনেক আগে থেকে এটা আরো চিন্তা করে যে আমি কোন ডেস্টিনেশনে যাব। আগে ডেস্টিনেশনটা মানুষ ফিক্স করে নেয়। আমি একটা হলিডে সামনে আর ওই হলিডেটা কোন ডেস্টিনেশনে যাব, সেই ডেস্টিনেশন কথা মানুষ চিন্তা করে, তখন কিন্তু তার প্রথমেই কতগুলো বেসিক জিনিস আসে যে আমি ডেস্টিনেশনে যাব, সেই ডেস্টিনেশনটার ইমেজ থাকে, একটা কান্ট্রি বা ডেস্টিনেশন ইমেজ থাকে। তারপর হলো তার অফারিংটা কি, ইজ ইট ভ্যালু ফর প্রাইস পে। সো মানুষের কিন্তু ট্রাভেল বা ট্যুরিজম শুরু হয় অ্যাকচুয়াল টিকিট বা হোটেল বুক করার অনেক আগে থেকে, যখন সে মাইন্ডসেট তৈরি করে আমি একটা ট্যুরে যাব তখন থেকে। সো ইটস এ কাপল অফ মান্থস, কাপল অফ উইক আগে থেকে মানুষ চিন্তা করে। স্যালারি ডেস্টিনেশন আমাদের যে ইমেজের যে একটা ক্রাইসিস আছে, এটা আমরা সবাই জানি। যখনই কেউ গুগল সার্চ করে ট্রাভেল, অ্যাকচুয়াল ট্রাভেলের আগে, তখন কিন্তু অনেক নেগেটিভ মেসেজ পেয়ে যায় এবং লেখা থাকে বাংলাদেশের নেগেটিভ সাইড গুলাই হাইলাইট করা। সো ইমেজ বিল্ডিং একটা বড় বিষয়। ট্যুরিজম যে একটা সাস্টেইনেবল বা একটা ইন্ডাস্ট্রি, ট্যুরিজম আমরা কিছুদিন আগে এটাকে ইন্ডাস্ট্রি হিসেবে বাংলাদেশে গণ্য করা হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ এখনো এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে খুব একটা অ্যাওয়ার না, এবং এটা এমন একটা ইন্ডাস্ট্রি পৃথিবীর বিভিন্ন দেশে এডুকেটেড নেশন যেগুলো আছে, এটা কিন্তু ফরেন কারেন্সি আর্নিং এর একটা বড় মাধ্যম। ট্যুরিজমটা বা ইনবাউন্ড ট্যুরিস্ট প্রবণতাটা একটু কি কমে গেল? জনাব মাসুদ হোসেন, ম্যানেজিং ডিরেক্টর দি বেঙ্গল ট্যুরস লিমিটেড। পৃথিবীর যে দেশগুলো বিদেশি পর্যটকদের মাধ্যমে তার ইকোনমিকে চেঞ্জ করার চেষ্টা করছে বা করে আসছে, ইনবাউন্ড ট্যুরিজমটাকে ওই দেশের ব্যাকবোন বলা হয়। ইনবাউন্ড ট্যুরিজম ইজ এ ব্যাকবোন অফ দ্য। আমাদের এখানে আমরা আসলে সেভাবে করে ট্যুরিজমটাকে চিন্তা করিনি। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই, আপনি যদি নেপালের কথা চিন্তা করেন, ঠিক 25 বছরের একটা স্ট্যাটিস্টিক দিই। নেপালে 1995 সালে ট্যুরিস্টের সংখ্যা ছিল মোরালেস 1,62,63,000, যেটা 2020 সালে 15 লক্ষ, মানে 15 গুণ বা 16 গুণ বা 13 গুণ। ভুটানে ছিল 4,500 মতো, সেটা 2020 সালে প্রায় 4.5 লক্ষ। মায়ানমারে ছিল 96-97 হাজার, যেটা 2020 সালে করোনার আগে 35 লক্ষ। আজকে শ্রীলঙ্কাতে হচ্ছে 21 লক্ষ গত বছরের হিসাব, মালদ্বীপে হচ্ছে প্রায় 20 লক্ষ। বাংলাদেশে 1995 সালে ছিল 1,53,000, যেটা গত বছরের হিসেব অনুযায়ী 5.5-6 লক্ষ। মজার ব্যাপারটা হচ্ছে এই যে 5.5 লক্ষ ট্যুরিস্ট আসলো বাংলাদেশের হিসেব অনুযায়ী, তার মধ্যে মোরালেস 90% হচ্ছে এনআরবি, ভিএফআর, বিজনেস পিপল, এটা আপনি ইউএনডব্লিউটিওর হিসাব অনুযায়ী অনেক কিছুই বলতে পারেন। কিন্তু লেজার ট্যুরিস্ট যদি আমি বলি, আমরা কতটুকু পাচ্ছি? 2010 সালের হিসেব অনুযায়ী আমরা প্রাইভেট সেক্টরে ইনবাউন্ড ট্যুরিজমে যারা কাজ করতাম, তাদের রিসিভ ছিল 35 থেকে 40 হাজার। আর 15 বছর পরে আজকে আমাদের রিসিভ হচ্ছে 5 থেকে 6 হাজার। তার মানে আমরা কোথায় নেমে আসছি? আমার প্রতিষ্ঠানে 2010 সালে কর্মকর্তার সংখ্যা ছিল প্রায় 100, আজকে আমরা 11 জন। তো বুঝতেই পাচ্ছেন ইনবাউন্ডের অবস্থাটা কি। আমি যে জিনিসটা আমরা করি নাই গত 52 বছরে, সেটা হচ্ছে যে বাংলাদেশে কনভেনশনাল ট্যুরিজমটাকে এস্টাবলিশড করি নাই। যে দেশে কনভেনশনাল ট্যুরিজম এস্টাবলিশড হয় না, সে দেশে এই অন্য যে অ্যাডভেঞ্চার, ভলান্টিয়ার, ইকো, এই বিভিন্ন ধরনের কি বলে ফুড, মিউজিক, এই ধরনের ট্যুরিজমগুলো আসলে সেই দেশগুলোতে আজ পর্যন্ত ডেভেলপ করে নাই। তার মানে আমাদের ওই গোড়ায় গলদ রয়ে গেছে যে আমরা যে পলিসিটা করেছিলাম, বা আমাদের থিঙ্ক ট্যাঙ্ক যারা বা আমাদের পলিসি মেকার যারা, তারা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারে নাই যে বাংলাদেশে ইনবাউন্ড ট্যুরিজমের পলিসি কী হওয়া উচিত, মডার্ন পলিসি কী হওয়া উচিত। আমরা 1400-র মতো ট্যুরিজম প্রোডাক্ট বার করেছি, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং, ইটস নট এ প্রোডাক্ট। ইনবাউন্ডে যারা কাজ করি, আমরা সরাসরি ফরেন কারেন্সি আর্ন করি, আমাদের তো ইপিবির এনলিস্টেড হওয়ার কথা ছিল। আমাদের তো এই যে ফরেন কারেন্সি আনতেছি আমরা, তার বিনিময়ে আমাদের একটা ইনসেন্টিভ পাওয়ার কথা ছিল। আমি একটা কথা খুব ব্যঙ্গ করেই বলি, এটা কাউকে করার জন্য না, যে ধরেন বাংলাদেশ থেকে যারা গরুর মহিষের নাড়িভুড়ি এক্সপোর্ট করে, তাদের বাজারটা হচ্ছে 1000 থেকে 1200 কোটি টাকা। তারা ক্যাশ ইনসেন্টিভ পায় আপ টু 15%। আর আপনি ট্যুরিজমের মতো একটা সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি ক্যারি করছেন, আপনি 1 কাপ চা পান না বছর শেষ হয়ে গেলে, আপনি কীভাবে এখানে ডেভেলপমেন্টে আশা করেন? শুধুমাত্র মহিলাদের নিয়ে পর্যটন
টা করছেন, দেশের মধ্যে দেশের বাইরে আপনি নিয়ে যাচ্ছেন, আপনার অভিজ্ঞতাটা কি একটু যদি বলতেন। নারীদের নিয়ে ভ্রমণ এই বিষয়টাকে সামনে আনার জন্য বাংলাদেশে আসলে এই বিষয়টা নিয়ে খুব বেশি কথা হয় না, হলেও খুব বেশি ইতিবাচক কথা হয় না, অনেক সমালোচনা হয়। তো আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে অল্প কিছু অবজারভেশন আমার আছে, কিন্তু অলরেডি আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন, আমার আগে যারা যেই সমস্যাগুলোকেই তুলে ধরেছেন, এগুলোকে যদি আমি 20, 30 অথবা 40 গুণ দিয়ে মাল্টিপ্লাই করি, সেটা হচ্ছে নারীদের ভ্রমণের সমস্যা। তো খুব ছোট করে আমি আমার অল্প কয়েকটা অবজারভেশন আমি বলবো। একদম প্রথম যখন আমরা নারীদের নিয়ে কাজ করা শুরু করি, তখন একটা আলাদা একটা ট্যাগ ছিল আমাদের জন্য, সেটা হচ্ছে হিউম্যান ট্রাফিকার। তো সবচেয়ে বেশি আমরা যে কমেন্টটা পেতাম যে আমরা আসলে হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে জড়িত, আদারওয়াইজ নারীরা আবার কিভাবে একা ট্রাভেল করে। তো সেই সময়টা আমাদের জন্য ডিফিকাল্ট ছিল। যখন আমরা কাজ শুরু করেছি, কাজের প্রবলেম, বাংলাদেশে শেখার সুযোগ খুব কম ট্যুরিজম নিয়ে, তো আমাদের কাজটা অনেক বেশি ডিফিকাল্ট হয় যখন আমরা নারী হিসেবে নারীদের নিয়ে ট্রাভেল করি। আমরা যখন নারীদেরকে নিয়ে ট্রাভেল করি, আমরা আসলে নারীদের ট্রাভেলটাকে প্রমোট করি না, আমরা প্রমোট করি নারীরা ট্রাভেল করতে পারেন না, এবং আমাদের টার্গেট অডিয়েন্স আসলে নারীরা থাকেন না, থাকেন তাদের পরিবার। তো সর্বপ্রথম আমরা আসলে সোসাইটিকে এডুকেট করার ট্রাই করি। আমরা যে কোনো একটা নতুন ডেস্টিনেশনে যাওয়ার আগে আমাদের অন্তত 10 বার ভাবতে হয় এবং প্রমোট করতে হয় যে হ্যাঁ, ইটস সেফ। আমরা যখন ইমিগ্রেশন পার হই, আপনারা হয়তো ছেলেদের জন্য যেটা হয় যে তাদেরকে হয়তো তাদের টিকিটের কপি দেখাতে হয়, তাদের হোটেল বুকিংয়ের কপি দেখাতে হয়, আর এটার সাথে আরও 10টা কোয়েশ্চেন আমাদের নারীদেরকে উত্তর দিতে হয়। যেমন আপনি একা কেন যাচ্ছেন, আপনার ফ্যামিলি কেন যাচ্ছে না, একা কেন, মানে একা ট্রাভেলের পারপাসটা কি, সেই পারপাসটা আমাদেরকে এক্সপ্লেইন করতেই দেখা যায় 1 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। সিলেটে যাচ্ছে আমাদের নারীরা, তারা হয়তো একটু ইচ্ছা করলো জাফলংয়ে তারা পানিতে ভিজবে, সেই পানিতে ভেজার পর নারীদের চেঞ্জিং রুম কোথায়? আমি রাঙামাটি গিয়েছি, সেখানে আমাদের লোকালরা এসে, 2019 সালের কথা বলছি, অবশ্য এখন সিচুয়েশনটা অনেকটাই ডিফারেন্ট, কিন্তু তখন আমাদের লোকালরা এসে ঘেরাও দিয়ে জিজ্ঞেস করছে যে আপনারা এতগুলো মেয়ে এখানে একা এসছেন কেন? বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর সিইও ছিলেন এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, এবং প্রায় 7-8 বছর বোধ করি আখতারুজ্জামান খান কবির উনি এই পর্যটন সেক্টরের সাথে কাজ করেছেন, আমাদের সকলের সাথে গভীরভাবে কাজ করেছেন। যখন আমি সরকারে ছিলাম, ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে ডেফিনেটলি ডেটা ছিল না আমাদের কাছে, এখনও নেই। ডেটার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। বাংলাদেশ যেটাকে বলি আমরা বাংলাদেশ মানে পরিসংখ্যান ব্যুরো, তারা ডেটার আসলে বেসিক্যালি কাস্টোডিয়ান। আমরা ট্যুরিজম বোর্ড থেকে চেষ্টা করেছিলাম ডেটা জেনারেট করার জন্য, ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্ট কীভাবে স্টার্ট করা যায় এই জন্য, বাট আলটিমেটলি ম্যান্ডেট পাইনি। কিন্তু আপনারা জানেন গভর্নমেন্টের বেশ কিছু রুলস অফ বিজনেসের বেশ কিছু সেগমেন্ট রয়েছে, কারা কোন কাজ করবে, কোন দপ্তর, কোন মিনিস্ট্রি, তার বাইরে আসলে কাজ করার সুযোগ নেই। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে ডেটা জেনারেট করেছিল আসলে স্টিল করছে, তার সাথে ট্যুরিজম সেক্টর যারা কাজ করি আমরা আসলে একমত নই। তখনও ছিলাম না, এখন আমি সরকারে নেই, যারা রয়েছেন সরকারে বা যারা প্রাইভেট সেক্টরে দীর্ঘদিন কাজ করছেন আপনারাও একমত নন। সবচেয়ে বড় যে পয়েন্টটা আমি ফিল করেছি, স্টিল করছি, সেটি হচ্ছে ট্যুরিজম কি আদৌ সরকারের কোনো প্রায়োরিটি লিস্টে আছে? আমি যখন ছিলাম চেষ্টা করেছি আমার মতো করে, বাট দ্যাট ওয়াজ নট দ্য আলটিমেট ইনিশিয়েটিভ ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড। আসলে নাই। আমরা যে বারবার বলি ইটস এ ক্রিয়েটিভ ইকোনমি, ক্রিয়েটিভ ইকোনমি আমার দেশের জন্য না, বাইরের দেশের জন্য। যদি তাই হতো তাহলে শ্রীলঙ্কা দেখেন কি ডেভাস্টেটিং একটা মানে ডিবাকলের মধ্যে থেকে গেছে, ইকোনমি কীরকম চলে গেছিলো, ব্যাংকরাপ্ট হয়ে গেছিলো স্টেট, কীভাবে ব্যাক করলো? ওনলি ট্যুরিজম। বাংলাদেশে ট্যুরিজম স্টিল সরকারের প্রায়োরিটিতে নেই। আমি বিশ্বাস করে বলছি এবং আমি সেটা ফিল করি, যে জিনিসটা প্রায়োরিটিতে নেই সেটা যদি পলিসিতে থাকেও, আমাদের যদি এটা শিল্পনীতিতে থাকেও, কি আসে যায়? বাংলাদেশ সরকারের যদি ট্যুরিজমকে আমাদের আজকের যে প্রতিপাদ্য এই বছরের যে ট্যুরিজম সাস্টেনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন, যেখানে ট্যুরিজমই আমাদের প্রায়োরিটি লিস্টে নাই, সেখানে সাস্টেনেবিলিটি অ্যান্ড ট্রান্সফরমেশন কিসের করবেন? আমরা বেস কই? আসলে আমরা এখনও, আমার দেশ সরকার এখনও ফিল করে না যে ট্যুরিজম দিয়ে একটা দেশের ইকোনমি অ্যাব্রাপ্টলি
ইমপ্রুভ করা যায়, চেঞ্জ করা যায়, সেটা আমরা আসলে বিশ্বাস করি না বলেই অবস্থা। একটা জিনিস মনে করি কি, যে আমাদের দেশ ছোট্ট দেশ, অনেক মানুষ যদি খুলনা থেকে বরিশাল যায়, বরিশাল থেকে কক্সবাজার যায়, চট্টগ্রাম থেকে দিনাজপুর যায়, তাহলে বোধহয় অনেক ইকোনমি জাস্ট হাত চেঞ্জ হবে এবং আমরা ট্যুরিজম করবো। নো, এটাকে বলা হয় ডলার ইকোনমি। যদি আমি ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে, ইনবাউন্ড ট্যুরিস্ট বাংলাদেশে আনতে না পারি, কখনো ট্যুরিজম দিয়ে এই দেশের ইকোনমি ইমপ্রুভ বা ডেভেলপ করা যাবে না। সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি, শেষ করি, যারা স্টেক হোল্ডার, স্পেশালি যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রি লিডার, তাদের কিন্তু এই বার্গেনিং ক্যাপাসিটি আমি যত বছর সরকারে ছিলাম আমি খুব একটা ফিল করিনি। দে আর নট ইউনাইটেড এট অল, এবং তাদের কোনো স্ট্রং বার্গেনিং পাওয়ার নেই। আমাদের মাঝে উপস্থিত আছেন নোভো এয়ারের ম্যানেজিং ডিরেক্টর, আমাদের খুব পরিচিত মুখ, জনাব মফিজুর রহমান। আমরা যদি পর্যটনের মেন এলিমেন্টগুলো দেখি, সেটা হলো পর্যটনের যে অ্যাট্রাকশন, যেগুলো একটা দেশের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন রকম থাকে, এবং সেটার পর্যটককে পর্যটন স্থলে নিয়ে যাওয়ার জন্য যে বাহন, সেটা একটা অন্যতম উপসঙ্গ যেটা, সেটা হলো এয়ারলাইন। তো আমরা যেহেতু ডোমেস্টিক সেন্ট্রিক বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমাদের এয়ারলাইনের জন্য চ্যালেঞ্জ কিন্তু বহুবিধ। আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা আছে, আমাদের রেগুলেটরি সমস্যা আছে, এবং সর্বোপরি যে সরকারি স্তরে যে মানসিকতা, সেটা হলো আমাদের ডোমেস্টিক এয়ারলাইনগুলোর সবচেয়ে বড় প্রতিবন্ধক। আমাদের দেশ ছোট হলেও কিন্তু পর্যটনের জন্য আমাদের এয়ার কানেক্টিভিটির যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। গত 2 বছর আমাদের দেশের হেলিকপ্টার কোম্পানিগুলো চেষ্টা করলো কক্সবাজারে সাইট সিইং দেওয়ার জন্য। মাত্র একদিনের মধ্যে পুরো সিজনের হেলিকপ্টার সিটগুলো বুকড হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের নীতি নির্ধারকরা 22টা বাধা দাঁড় করিয়ে দিল, যেটা উত্তরণের কোনো পথ নেই, এবং সেটা ফার্দার আর এগোতে পারলো না। আমি মনে করি যে আমাদের সার্বিকভাবে সমন্বিতভাবে কাজ করলে আমরা পর্যটনের একটা গতিপথ পাবো এবং সাস্টেনেবল একটা ট্যুরিজম ডেভেলপ করতে পারবো। জনাব শাহিদ হামিদ, যার পেছনে বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রির একটা বড় ইতিহাস জড়িত আছে। আজকের থেকে 3 বছর আগে আমরা বলছিলাম 2030-তে বাংলাদেশ উড রিকোয়ার 50,000 স্কিল হসপিটালিটি ওয়ার্কার। সেখানে যদি 500-600 বাইর হয় বছরে, ইটস সো ইনসাফিসিয়েন্ট। অ্যান্ড দি আদার থিং ইজ, এটা একটা সিম্পল গভর্নমেন্টের পলিসি আমি ব্যক্তিগতভাবে মনে করি। যেমন শুধু হসপিটালিটিতে এই ট্যুরিজমের ছাত্ররা পড়তে আসে, চাকরি করতে আসে, বাট বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ বিমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, অল দি রিলেটেড যদি গভর্নমেন্টের একটা সার্কুলার হয় যে গ্রাজুয়েটস ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অর ড্যাফোডিল ইউনিভার্সিটি নিতে হবে, তাহলে দেয়ার উড বি লট অফ ইনটেক। এবং I had been in the industry for 47 years. I don't think I could enjoy in any other industry other than this. We at times pay 49% taxes, and it is so ridiculous. If you know, sandwich, chicken fry, and then homemade noodles, French fries, you have to pay 10% supplementary duty. Now my question is, French fries in Bangladesh, how much is the consumption and what would be the supplementary duty? But it is a shame for us because every government subsidizes the food stuff. We have 12.5% service charge, 15% VAT, 10% supplementary duty. If it is alcoholic beverage and shisha, it's even more. So airline seems pretty well the same. Other one I think was the best recommendation from you to set up an university, and it could be on the private sector, because if you see last
40 years, whatever was improvement done in the tourism sector, mostly done by private sector. যে কথাটা বলা হয়েছে যে আজ না হয় কাল, কাল না হয় পরশু, আমাদের এইরকম অবস্থা পর্যটন শিল্পে থাকতে পারে না। এটার আসলে পরিবর্তন হতেই হবে।